আবার আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন মহিমা পলি। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখছি পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস ও কেন কিউ লিমিটেড স্পট মার্কেট থেকে পাবলিক মার্কেটে লেনদেনের অনুমতি পেয়েছে। আজ থেকে কোম্পানি দুইটি পাবলিক মার্কেটে লেনদেন করবে। গতকাল 20 জুলাই কোম্পানি দুটিকে পাবলিক মার্কেটে লেনদেনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর আগে শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণে 2018 সালের 16 আগস্ট কোম্পানি দুটিকে পাবলিক মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠানোর অনুমতি দেয় বিএসইসি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত পজিটিভ ট্রেন্ডে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 4072 পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে থেকে অবস্থান করছে 944 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 1366 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 70 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 88টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 43টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 164টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস রয়েছে দ্বিতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স, রয়েছে মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন কেবল এন্ড কোম্পানি লিমিটেড, গ্রামীণ ফোন, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, বিএসসি। এছাড়া রয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্সের। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 9.96% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, 9.26% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে 28 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে অবস্থান করছে এসিএমএল আইবিবিএল সরিয়া ফান্ড, 8.19% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া চতুর্থ অবস্থানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড রয়েছে, 13 টাকা 80 পয়সা দর লেনদেন হচ্ছে, 7.18% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, রয়েছে মেঘনা কন্ডেক্স মিল্ক, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিএমএল আইবিবিএল সরিয়া ফান্ড, প্রাইম ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, আর্নিমা ইয়ার্ন এবং আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে, তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে টপ লুজার্স তালিকায় প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। দেখা যাচ্ছে এই মুহূর্তে 4.89% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। লেনদেন হচ্ছে 91 টাকা 30 পয়সা দরে, যেখানে দেখা যাচ্ছে দিনের শুরু থেকে 96 টাকা দরে লেনদেন শুরু করেছিল। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে যমুনা ব্যাংক, 4.76% দর হারিয়েছে। ল্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, দর হারিয়েছে 3.08%। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে টাকাফুল ইন্স্যুরেন্স, রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া রয়েছে আজিজ পাইপস, রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। জানিয়ে দেব চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জে এরই মধ্যে লেনদেনের 1 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং তার আগে আমি জানিয়ে দিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, 20% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এবং এখানে আমি আরও কিছু তথ্য জানিয়ে রাখছি। এই কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী 27 সেপ্টেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 12 আগস্ট। এদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে কিছুটা মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি 17 পয়েন্টের মতো বেড়ে 11,500
194 পয়েন্টে রয়েছে, যেখানে সিএসসি 30 ইন্ডেক্সটি নেগেটিভ রয়েছে এবং সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটিও নেগেটিভ রয়েছে। এদিকে 1 ঘন্টা পরে 2,62,00,000 টাকার মতো লেনদেন হয়েছে এর মধ্যে, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে দর অপরিবর্তিত থেকে লেনদেন চলছে। 43টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন চলছে, যেখানে 41টি প্রতিষ্ঠানে শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, এবং লেনদেন হারিয়েছে মাত্র 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এই মুহূর্তে। এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মা প্রথমে উঠে এসেছে এবং 175 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে, যেখানে সর্বোচ্চ 176 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে যমুনা ব্যাংক রয়েছে 15 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে, সর্বোচ্চ 16 টাকা লেনদেন হয়েছে প্রতিটি শেয়ারের। তৃতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল সেক্টর আরেকটি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা রয়েছে এবং অ্যাডভেন্ট ফার্মা রয়েছে পরবর্তীতে। চতুর্থ অবস্থানে টপ ট্রেডের তালিকায় পঞ্চম অবস্থানে বেক্সিমকোকে দেখা যাচ্ছে। টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে এবং 10% দর বেড়ে লেনদেন হচ্ছে, যেখানে টাকার অঙ্কে 3 টাকা 10 পয়সা দর বেড়ে লেনদেন হচ্ছে এবং লেনদেন হচ্ছে 34 টাকা 10 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে মাইদাস ফাইন্যান্স রয়েছে 11 টাকায় লেনদেন হচ্ছে, 10% দর বেড়ে টাকার অঙ্কে 1 টাকা দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং পরবর্তী অবস্থানগুলোতে টপ গেইনার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠান উঠে এসেছে তাদের মধ্যে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ঢাকা ডাইং রয়েছে, পাওয়ার গ্রিড, এসিএমএল গ্রোথ ফান্ড রয়েছে এবং রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, প্রথমেই রূপালী ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে যমুনা ব্যাংক এবং এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলিও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার দেখে নিয়েছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স ও লাফার্স হোলসেল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 21শে জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 21শে জুলাই। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 22শে জুলাই। সভায় 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো উত্তরা ব্যাংক আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 22শে জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স ও সিঙ্গার বাংলাদেশি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 23শে জুলাই। সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুম। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818-9925911393 নম্বরে ফোন করে। জনাব মাসুম, আপনাকে স্বাগতম 120 বিজনেস। আপনাকেও ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইস থাকার পরও আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন একটা বেশ ভালো গতি, যেখানে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম গড় লেনদেন হচ্ছিল 50 কোটি টাকা। তো এই যে অবস্থা গড় লেনদেন, সেই সাথে সার্বিক অবস্থাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি এইটার কৃতিত্ব দিব কমপ্লিটলি আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নিউলি অ্যাপয়েন্টেড যে চেয়ারম্যান, তার যে ডাইনামিক লিডারশিপ। সে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করেছে, সে এনবিআর এর সাথে মিটিং করেছে এবং আপনি দেখেছেন যে 50 কোটি টাকা যেখানে ছিল সেটাকে সে এখন অলরেডি মার্কেটে 300 কোটি টাকার মতো ট্রেড হচ্ছে এবং সে এটাও বলেছে যে এটা 500 কোটির মতো অবস্থাতে যাবে। এবং এট দি সেম টাইম যে ব্যাংকের যে 200 কোটি টাকা করে যে ইয়েটা ছিল সেখানেও কিন্তু সে জোর দিয়ে প্রায় 13টা ব্যাংক নাকি অলরেডি ফর্ম করেছে সেই 200 কোটি টাকার যে তহবিলটা, সেটাও বাজারে আস্তে আস্তে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল যে রিফ্লেকশনটা আসছে সেটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ডাইনামিক লিডারশিপের কারণে এই রিফ্লেকশনটা আমরা মার্কেটে দেখছি। সেটাই।
এবং আমরা দেখলাম যে গত বৃহস্পতিবারে কমিশন সভায় বেশ কিছু সিদ্ধান্ত আমরা দেখলাম যে নিয়েছেন এবং কমিশন সভাগুলো ইদানিং আমরা একটু দেখছি যে অন্যরকম হচ্ছে আসলে যদি এভাবে বলি। আমরা দেখলাম যে গত কমিশন সভায় 5টি ব্রোকারকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে কাকতালি তাদের আইপিওর যে টাকাটা সেটা কিন্তু ঠিকমতো ব্যবহার করতে পারেনি, এই জন্য তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া আমরা দেখলাম যে সিরিয়াল ট্রেডিংয়ের জন্য আমরা দেখলাম যে একজন ইন্ডিভিজুয়ালকে সাথে কোম্পানিকেও কিন্তু জরিমানা করা হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে এখানে 3টা ইস্যু এবং আমার কাছে মনে হয় যে একটা খুব গুরুত্ব বহন করছে এবং মার্কেটে একটা খুব ভালো এবং স্ট্রং এবং হার্শ একটা মেসেজ মার্কেটে চলে গিয়েছে। যেমন যে ব্রোকার হাউসগুলি আপনি যদি দেখেন যে তাদের অ্যাকচুয়ালি যে ভায়োলেশনগুলি কি হয়, ভায়োলেশনগুলি হয় আমাদের যে স্টক ডিলার এবং স্টক ব্রোকার বিধিমালা 2000 এর আপনার রুল 11 এ আচরণ বিধি আছে যে তারা কিভাবে আচরণ করবে, সততা, নিষ্ঠা এবং আপনার ক্লায়েন্টদের যে টাকা পয়সা সেটাকে কিভাবে এবং কোনো ধরনের ম্যানিপুলেশন করবে না, এবং সেটা আলাদা আচরণ বিধি প্লাস তাদের লাইসেন্স কন্ডিশনও সেটা আছে। এবং আপনি দেখবেন যে আমাদের যে স্পেসিফিক যে সিকিউরিটি এক্সচেঞ্জ রুলস 1987 এর 8A and 8B যেখানে বলা আছে যে কখনোই কাস্টমার্স কনসলিডেটেড অ্যাকাউন্টের সাথে কোম্পানির যে অপারেশনাল অ্যাকাউন্ট এটা মিসম্যাচ করা যাবে না, এবং সিকিউরিটিজ কাস্টমার্স অ্যাকাউন্টের সাথে ডিলার্স অ্যাকাউন্টের মিসম্যাচ করা যাবে না। আপনারা যেটা দেখেছেন যে ক্রেস্ট সিকিউরিটিজ এর ঘটনার সময় এটা ঘটেছিল এবং সেটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন খুব হার্শলি ডিল করে এখন ডিএসইও কিন্তু স্ট্রেট ওয়েতে সেটা মামলা করার প্রস্তুতি নিয়েছে। এবং আরেকটা ভায়োলেশন তারা যেটা করে সেটা হলো মার্জিন রুলস 1999 এর রুল 3, যেটা ওই যে মার্জিনের লিমিটটা সেটা, এবং এটা কিন্তু রেগুলার বেসিসে এখন ওই ইনকোয়ারি এবং র্যান্ডম বেসিস ইনভেস্টিগেশন করার কারণে এটা কিন্তু একেবারেই কমে যায় এবং সেই জন্যই কিন্তু ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। সেকেন্ড যেটা, অনেক কোম্পানি দেখা গিয়েছে যে আইপিওর যে টাকা তারা ব্যবহার নিত সেই টাকাটা প্রপারলি ব্যবহার করতো না, যেখানে আমাদের যে স্পেসিফিক যে রুল ডিএসই লিস্টিং রেগুলেশন 2015 এর রুল 7 এ স্পেসিফিকলি বলা আছে যে আপনার যে এমডি অথবা সিইও তারা কিন্তু একটা আন্ডারটেকিং দিয়ে যায় যে আইপিওর যে টাকাটা উঠাবে সেই টাকাটা তারা প্রপারলি ইউজ করবে এবং টাইম টু টাইম এক্সচেঞ্জ এবং আপনার কমিশনকে রিপোর্ট এবং রিপোর্ট আকারে পাবলিশও করবে, সেটা তারা জানাচ্ছে। কিন্তু সেই জায়গাটায় তারা যেটা যে আমাদের রুল 45 এ যে কোনো ধরনের ফলস ইনফরমেশন দেওয়া যাবে না, সেই ফলস ইনফরমেশন তারা নাকি ব্যাংক স্টেটমেন্টের ফলস ইনফরমেশন দিয়েছে। এবং আরেকটা যেটা হলো যে আমাদের যে পাবলিক ইস্যু রুলস আপনার 2015 সেখানে কিন্তু আপনার ওই যে রুল 4, রুল 9 এন্ড রুল 16, রুল স্পেশালি রুল 9 এ বলা আছে যে প্রত্যেক ডাইরেক্টর এবং ইস্যু ম্যানেজার এবং সিইও সবাই সাইন করবে যে প্রসপেক্টাসে তারা যে ইনফরমেশন দিচ্ছে এবং কিভাবে এই টাকা পয়সা ব্যবহার করবে, কিভাবে প্রফিটেবিলিটি করবে, এগুলি সব সত্য। যদি সত্য না হয় রুল 16 অনুযায়ী তাদেরকে পানিশমেন্ট দিতে পারবে, যেটা আমাদের অর্ডিন্যান্স 1969 অনুযায়ী। এবং থার্ড যেটা আপনি আসছেন যে সিরিয়াল ট্রেডিং এর জন্য যে ইম্পোজ করা হয়েছে একটা বিশাল অঙ্কের ফাইন, এবং এটা কিন্তু মার্কেটে যারা এই ধরনের প্লে করে তাদেরকে কিন্তু একটা হার্শ মেসেজ দিল যে আমাদের যে অর্ডিন্যান্স 1969 সেখানে সেকশন 17 এ যে এই ধরনের ফ্রড বা এই ধরনের সিরিয়াল ট্রেডিং এর জন্য পানিশমেন্ট সেটা কিন্তু 224 সেকশন, বাট সেখানে আপনার ইমপ্রিজনমেন্ট থাকার কারণে সেটা না দিয়ে একটু যেটা সেকশন 22 দ্বারা দিয়েছে যে একটা ফাইন করে দিয়েছে একটা বড় অ্যামাউন্টে। কিন্তু এখন যদি তারা যদি ফাইন না দিয়ে যদি কোনো কোর্টে যেতে চায় তাহলে কিন্তু 22A অনুযায়ী তাদেরকে মিনিমাম 15% টাকা কমিশনে জমা দিয়ে তারপরে কিন্তু তারা যদি যেতে চায় নিচের কোর্টে আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমাদের সেকশন 42তে যেতে পারবে এবং সেখানে ওই যে ডিক্লারেটরি স্যুট করতে পারবে, বাট 15% টাকা জমা দিয়ে, তার আগে কিন্তু তারা এটা পারবে না। আর যেটা এসএসসি করতে পারবে সেটা হলো যে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1993 অনুযায়ী সার্টিফিকেট মামলা করে কিন্তু এই টাকাটা কিন্তু কমিশন উঠিয়ে নিতে পারবে তাদের কাছ থেকে। সেটাই। বেশ মাসুম, ছোট্ট একটা আমরা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 100 বিজনেসে।
দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। ব্যারিস্টার এম মাসুম, আমরা গত কমিশন সভা নিয়ে আলোচনা করছিলাম, যেটা জানছিলাম যে বেশ ফাইন করা হচ্ছে এবং সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি এসিসি কিন্তু বেশ অনেক হার্ড অবস্থান করছে এবং বিভিন্ন ফাইনের কথা আমরা শুনছি। তো আমি একটু জানতে চাই যে ফাইনটা করা হচ্ছে এটা তো আসলে সরকারি কোষাগারে জমা হবে, মানে এসিসির কোষাগারে জমা হচ্ছে। তো বিনিয়োগকারীরা তো ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতি পুষিয়ে নিতে আসলে কোনো ব্যবস্থা করা যেত কিনা আসলে এই অর্থ দিয়ে অথবা এই তহবিল দিয়ে, কি মনে করেন আপনি? রাইটলি ইউ আস্ক দি কোয়েশ্চেন। এখানে যেটা হয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা চেষ্টা করছে সেটা হলো একটা হার্শ মেসেজ দিতে, যে কোনো ধরনের ম্যানিপুলেশন করে কেউ পার পাবে না, এই মেসেজটাই কিন্তু কমিশন দিচ্ছে। এবং সেটার সাথে সাথে এখন যেটা যে বিনিয়োগকারীদেরকে তারা কিভাবে ড্যামেজ বা তারা যে ক্ষতিগ্রস্তটা হয়েছে সেটা কিভাবে ক্লেম করবে, সেটা ক্লেম করতে আমাদের যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর সেকশন 23-তে বলা আছে যে আপনি যে কোনো এই যে সিরিয়াল ট্রেডিং এর মাধ্যমে বা এই যে আইপিওর টাকা ব্যবহার না করার কারণে এই শেয়ারগুলি যারা কিনেছে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই যে কমিশনের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট আমাদের সেকশন 25 অনুযায়ী আমাদের যে স্পেশাল ট্রাইব্যুনাল আছে সেই স্পেশাল ট্রাইব্যুনালে মামলা করবে। 25B-তে মামলা করার পরে তারা ড্যামেজেস ক্লেম করবে, তখন ট্রাইব্যুনাল এটা অ্যাসেস করে দেখবে, যদি দেখে যে হ্যাঁ তারা আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই যে ব্যক্তিরা যাদের উপরে ফাইন ইম্পোজ করা হয়েছে তাদেরকে বাধ্য করবে এই বিনিয়োগকারীদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পোষায় দেওয়ার জন্য বা সেইটা অ্যাসেস করে সেই পরিমাণ টাকাটা বিনিয়োগকারীদেরকে দেওয়ার জন্য। এটা আইনেই কিন্তু আমাদের অলরেডি আছে। একদম। এবং আমরা দেখলাম যে বিসিসি আরো ভালো একটা উদ্যোগ হচ্ছে, তারা 5টি কমিটি গঠন করেছে আগের যে আইনগুলো ছিল সব আইনকে যুগোপযোগী করার জন্য, আপডেট করার জন্য। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এইটা কিন্তু আপনি দেখেন 2010 এর পরে আমাদের অ্যারাউন্ড 80 রুলস করা হয়েছে, এবং যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ মার্কেটটা ক্যাপিটাল মার্কেট ভেরি সেনসিটিভ এবং ভেরি অটোমেটেড করতে হয় এবং রেগুলার বেসিস আপনাকে আপডেট থাকতে হয়, কারণ এভরিডে রুলস চেঞ্জেস। তো সেই জন্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন যেটা করছে সেটা হলো যে 5টা কমিটি করে দিয়েছে। সেই কমিটির কাজ হবে যত রুলস হয়েছে এই পর্যন্ত সমস্ত রুলসকে কনসিডার করে একেবারে আপ টু ডেট কিভাবে অন্যান্য যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলি আছে সেই ইনস্টিটিউশনের স্ট্যান্ডার্ড ধরে কিভাবে আপ টু ডেট করা যাবে, সেই আপ টু ডেটে 8 উইকসের মধ্যে তারা এটা রিপোর্ট দিবে। এবং এটা কিন্তু প্রায় 2 ইয়ার্সের একটা সময় নিয়ে এটা করতে হবে। এটা খুব বড় অনেক ধরনের চেঞ্জেস আসবে এবং সেটা মেক শিওর করবে যে আমাদের যে গভর্নেন্স এবং যে রুলস রেগুলেশন যেটা রিফর্ম সেইটাকে কমপ্লিট আপডেট করার জন্যই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আমরা দেখলাম যে সরকারও কিন্তু আগের আইন বাদ দিয়ে বিএসিসি আইন 2020 করতে যাচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটাও কিন্তু আপনি দেখেন গভর্নমেন্ট কিন্তু অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হলো যে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993, এই দুইটা অ্যাক্ট থাকাতে একটু কনফিউজিং ছিল, কারণ 1993-তে বলা হচ্ছে কমিশন কিভাবে ফর্ম করবে এবং কমিশনের অ্যাপয়েন্টমেন্ট এবং কমিশনের কাজ কি হবে এগুলি বলা, কিন্তু 69-এ বলা ছিল সমস্ত পরিচালনাটা কিভাবে করবে সেইটা। এখন গভর্নমেন্ট যেটা করছে যে এই দুটো আইনকে একটা আইনে পরিণত করে, ফর এক্সাম্পল এটাকে করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্ট 2020, এবং এখানে নতুন কিছু ক্লজেস আনছে, যেমন আমাদের আগের আইনটাতে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ছিল না এই সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের হাতে, এখন কিন্তু সেইটাকে কমিশনের হাতে দিচ্ছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন আমাদের আগে 2002 এর একটা নোটিফিকেশন ছিল যে ওই লিস্টেড কোম্পানির আপনার বোর্ড রিফর্ম করা, এখন কিন্তু এই আইনে সেকশন 23 যেটা নতুন 2 এবং 24 একটা সাবসেকশন যেগুলি অ্যাড হচ্ছে, সেখানে কিন্তু এই নতুন রিফর্ম আনতেছে যে কোনো সময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি মনে করে সেই সাবজেক্ট ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে কিন্তু তারা বোর্ড সাসপেন্ড করে দিতে পারবে। বোর্ড সাসপেন্ড করে দিয়ে সেখানে কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করতে পারবে, যেটা কিন্তু আগের আইনে ছিল না। এবং আরেকটা জিনিস যেটা করছে যে এখন কিন্তু নতুন আইনে নাকি যে ক্লজ রাখছে সেখানে নাকি
কমিশনকে মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখান থেকেই আবার কমিশনও অ্যাপয়েন্ট করা যাবে, যেটা আগের আইনে ছিল না। তো একটা ওভারঅল বিশাল একটা রিফর্ম আসতেছে আমাদের যে মাদার ল সেই লতে। আমরা সেটা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করব যে ভালো ফান্ড আসবে। তো ভালো ফান্ড তো আসলে স্মার্ট মানি যেটাকে আমরা বলি, সেটা আসলে পুঁজিবাজারে আসতে হবে। সেক্ষেত্রে 1200 কোটি টাকার যে তহবিল গঠন করার কথা ছিল ব্যাংকগুলোর, সেক্ষেত্রে আমরা জানি যে 13টি ব্যাংক অলরেডি তহবিল গঠন করেছে, তারা বিনিয়োগে আসবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক, যেটা সেন্ট্রাল ব্যাংক, খুব যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানে কিন্তু তারা 5% ইন্টারেস্ট রেটে প্রতিটা ব্যাংককে বলেছিল যে 200 করোড় টাকার একটা ফান্ড গঠন করা বা বাংলাদেশ ব্যাংক থেকে সেই অ্যাসিস্ট্যান্স নিয়ে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য উইথ দি তাদের যে সাবসিডিয়ারিজ কোম্পানিজ এবং অন্যান্য ব্রোকার হাউস এবং মিউচুয়াল ফান্ড, এইভাবে সেইটা অনেকগুলি ব্যাংক সেটা করেনি। সেই জন্য কিন্তু সিকিউরিটি কমিশনের যে আমাদের চেয়ারম্যান, উনি কিন্তু গভর্নরের সাথে স্পেশালি মিটিং করে এবং সেটা ডেইলি বেসিস মনিটরিং করে 13টা ব্যাংককে কনভিন্স করা হয়েছে। 13টা ব্যাংক অলরেডি নাকি ফান্ড ফর্মও করেছে, তারা ইনভেস্ট, এবং পর্যায়ক্রমে অন্যান্য যে ব্যাংকগুলি আছে তারাও ইনভেস্ট করবে। তার মানে হচ্ছে এটা কিন্তু একটা গুড মেসেজ মার্কেটে দিচ্ছে যে মার্কেটে যে লিকুইডিটি ক্রাইসিসটা আছে, সেই লিকুইডিটিটা সেই কিভাবে রিফর্ম সলভ করা যায় সেটার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনি আরো খুশি হবেন শুনলে যে আমাদের যে নতুন একটা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড করছে এবং এসএমই প্ল্যাটফর্ম, যেটা এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড কিন্তু অলরেডি কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সেখানে কিন্তু আপনার এই যে যতগুলি বন্ড আসতেছে সেই বন্ডে ট্রেড হবে, প্লাস আপনার আমাদের যে কিছু কোম্পানি বাহিরের থেকে যেগুলি লিস্টেড না, যাদের পেইড আপ ক্যাপিটালের কোনো থাকবে না, সেই কোম্পানি, এবং আপনার যে এসএমই প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সেখানে যে 5 কোটি টাকার একটা এখানেও কিন্তু অনেক নতুন কোম্পানি যারা আপনার লিস্টেড হচ্ছে। আর বিটি অল্টারনেটিভ বোর্ড ট্রেডিং এখানে কিন্তু আবার আপনার আসবে, যেটা ওটিসি মার্কেটে কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিও কিন্তু এখানে ট্রেড করতে পারবে। তাহলে এসএসসি কমিশন কিন্তু বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, যে ইনিশিয়েটিভের মাধ্যমে আপনার লিকুইডিটিও বাড়বে, অন্যদিকে আপনার ট্রেডিংও অনেক ভলিউম বাড়বে। অনেক ভালো খবর কিছু জানলাম আপনার কাছ থেকে। আমরা আশা করব যে আমাদের মার্কেট যেখানে আছে সেখান থেকে অনেক অনেক দূরে যাবে। আমরা ইন্ডেক্স একটা ভালো অবস্থান দেখব, ট্রেড ভলিউম একটা ভালো অবস্থান দেখব, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় কথা বলছিলেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুম। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।